আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। মমরিনাজ মমের শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথা চাড়া দিতে পারে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অপকৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ। আজ পূর্ণাঙ্গ জুলাই সনদ পাবে সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। স্বাক্ষরের আশ্বাস বিএনপির, বাস্তবায়নে আইনগত ভিত্তি চায় জামায়াত এনসিপি। রাষ্ট্র সংস্কারের সুযোগ এবার ব্যর্থ হলে আর সম্ভব হবে না, মন্তব্য আসিফ নজরুলের। এ সরকারের সব উদ্যোগে নির্বাচিত সরকারের বৈধতা দেয়া নিয়ে সংশয় দেবপ্রিয়র। গুম ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দি, রাতে ব্যালট বাক্স ভরার আইডিয়া ছিল তৎকালীন পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারির। এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে ৩৯ আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইসির। জনসংখ্যার বিচারে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়বে, কমবে বাগেরহাটে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নারকীয় আশুলিয়া হত্যা স্মরণে ঢাকা জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সভায় তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ অপকৌশলের আশ্রয় নিচ্ছে। তিনি বলেন, জনগণের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। বিস্তারিত জানাচ্ছেন কামরুজ্জামান রাজীব। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের দিন গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় পুলিশের গুলিতে প্রাণ হারায় ৬ তরুণ। এর মধ্যে একজন জীবিত থাকলেও পুলিশ ভ্যানে তুলে নৃশংসভাবে পেট্রোল ঢেলে তাদের পুড়িয়ে দেওয়া হয়। সেই নারকীয় দিনটি স্মরণে ঘটনাস্থল আশুলিয়া থানার সামনে ঢাকা জেলা বিএনপির এই প্রতিবাদ সভা। শুরুতেই শহীদ পরিবারকে সম্মাননা জানান বিএনপি মহাসচিব। হৃদয় বিদারক স্মৃতির কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শহীদ পরিবারের সদস্যরা। এখন পর্যন্ত আমার স্বামী লাশটা মারা দেয় না। আমি প্রত্যেকটা জায়গায় আমার বাচ্চাটা নিয়ে দৌড়াইছি, কিন্তু আমার স্বামী যে শহীদ হয়েছে এখন পর্যন্ত শহীদের কোনো মর্যাদা আমার স্বামী পায় নাই। কোন দেশের জন্য আমার স্বামী শহীদ হয়েছে? এ সময় মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু এমন কিছু করা যাবে না যাতে গণতন্ত্র আবারও ব্যাহত হয়। আমাদের আহ্বান থাকবে, ছোটখাটো বিষয়গুলো নিয়ে এমন অবস্থা তৈরি করবেন না যে অবস্থায় আবার সেই ফ্যাসিস্ট হাসিনা কোনো সুযোগ পায় দেশে ফিরে আসা। আমরা অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, আসুন আমরা অতি দ্রুত আমাদের যে সমস্যাগুলো আছে সেগুলোকে মিটিয়ে ফেলে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাই। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিএনপি জনগণের রাজনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে শহীদদের আকাঙ্ক্ষিত দেশ প্রতিষ্ঠা করতে চায়। এর একমাত্র পথ নির্বাচন। জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচনের সুযোগ পেলে রাষ্ট্র এবং সরকারে জনগণের ইচ্ছা প্রাধান্য পাবে। রাষ্ট্রে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। রাষ্ট্র রাজনীতির মূল ভিত্তি হচ্ছে জনগণ। জনগণকে দুর্বল রেখে রাষ্ট্র রাজনীতি, সরকার কিংবা সংস্কার কোনো কিছুকেই শক্তিশালী এবং টেকসই করা সম্ভব নয়, করা যাবে না। গণতন্ত্রে উত্তরণের পথকে সংকটমুক্ত করতে অন্তর্বর্তী সরকারকে সতর্ক থাকারও তাগিদ দেন তারেক রহমান। আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, শত শহীদদের রক্তের বিনিময় পতিত, পলাতক, পরাজিত, বিতাড়িত ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্র রাজনীতিতে পুনর্বাসিত হওয়ার সুযোগ নিতে ওত পেতে রয়েছে। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে দেশে গণতন্ত্রের উত্তরণের যাত্রা পথকে সংকটে ফেলে দিতে পারে। দেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। কাজেই এই ব্যাপারে আমাদের সকলকে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা।
আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। রাষ্ট্র সংস্কারের মৌলিক অনেকগুলো বিষয়ে এখনো একমতে পৌঁছাতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে এর বৈধতা দেওয়ার সুপারিশ করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। আর বিএনপি বলছে পূর্ণাঙ্গ জুলাই সনদ হাতে পেলেই তাতে স্বাক্ষর করা হবে। এদিকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, ঐকমত্য হওয়ার বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ সনদ আজই দলগুলোর কাছে পাঠানো হবে। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনে সংসদে নারী প্রতিনিধিত্ব, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগ, রাষ্ট্রপতির ক্ষমতা, মৌলিক অধিকার এবং রাষ্ট্র পরিচালনার মূল নীতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় রাখা হয়। এর মধ্যে সংসদে নারী প্রতিনিধি নির্বাচন নিয়ে দীর্ঘ আলোচনায় কোনো দলই একমতে আসতে পারেনি। ফলে ৫০টি আসনই রেখে আগামী নির্বাচনে ৫ থেকে ৭% নারী সদস্যকে মনোনয়ন দিতে প্রতিটি দলকে প্রস্তাব করে কমিশন। সংরক্ষিত ৫০ থাকবে, আর বাকি ৫০ বলতে চাইছে বিভিন্ন দল কতটুক মনোনয়ন দেবে, যদিও সেটা কিন্তু ঐকমত্য নাই। আর আপনি বুঝবেন, যখন যদি এরকম মনোনয়ন দেয় তাহলে কিন্তু প্রকৃতপক্ষে নারীরা জিতে আসতে অধিকাংশ জায়গায় পারবেন না। যে নারীরা ইউনিয়ন পরিষদে, উপজেলা পরিষদে, নানা পর্যায়ে নারী যেখানে প্রত্যক্ষ নির্বাচন করে নারী বেরিয়ে আসছে, সেখানে জাতীয় সংসদে কেন নারীরা প্রত্যক্ষ নির্বাচন করতে পারবে না, এ ব্যাপারে কিন্তু জোরালো কোনো গ্রহণযোগ্য কোনো বক্তব্য কিন্তু আসেনি। অধিবেশনে জুলাই সনদের আইনগত ভিত্তি কি হবে, কমিশনের সামনে এমন প্রশ্ন তোলে রাজনৈতিক দলগুলো। বিএনপি জানায়, ৬টি সংস্কার কমিশনের এখন পর্যন্ত দেয়া ৮২৬টি সুপারিশের মধ্যে ৭৭৫টিতেই একমত তারা। এই যে ঐকমত্য আসলো যেগুলোতে, সেগুলার ভবিষ্যৎ কি? কারণ আমরা বলছি যে এটাকে আইনি ভিত্তি দিতে হবে, কিন্তু আইনি ভিত্তি না দিলে এটা তো একটা খাওয়া দাওয়া আলাপ আলোচনা করে শেষ হলো। অথবা আমরা রিকমেন্ড করলাম, অঙ্গীকার করলাম, কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কমিশন যে কথাটা আমাদেরকে বলেছে যে ওনাদের টার্মস অফ রেফারেন্সের ভিতরে এই কথাটি নাই। আমরা বলেছি আপনার টার্মস অফ রেফারেন্স তাহলে পারমিশন নিয়ে আসেন প্রধান উপদেষ্টা থেকে। কমিশন যেরকম জুলাই সনদের একটা প্রাথমিক খসড়া দিয়েছে, সেখানে যেমন ২ বছরের সময়সীমার কথা বলা হয়েছে, যদি জুলাই সনদে আমরা যে বিষয়গুলোতে একমত হলাম সেগুলোকে সঙ্গে সঙ্গে কার্যকর করার পদ্ধতি সেখানে বাতলানো না থাকে, জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো ৩ দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে, সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাহাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলো জুলাই সনদ হাতে পাবে। প্রাথমিক পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছে সেগুলো একটি তালিকা আপনাদের কাছে আজকে আমরা পৌঁছে দেব। কালকে আমরা সমস্তটা তৈরি করে যাতে একটা সকলের কাছে গ্রহণযোগ্য ঐকমত্যের জায়গাগুলি চিহ্নিত করা আছে এরকম একটি সনদ আমরা সকলের হাতে তুলে দিতে পারি। জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে এখন পর্যন্ত ২০টি বিষয়ের বিপরীতে ১৪টিতে ঐক্যমতে এসেছে রাজনৈতিক দলগুলো। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। গণঅভ্যুত্থানে হাজারেরও বেশি মানুষের জীবন ও অনেক রক্ত ঝরার পর সংস্কার করা না গেলে আগামী কয়েক দশকেও আর সংস্কার করা যাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন। আইন উপদেষ্টা বলেন, জনগণের প্রত্যাশার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো সহজে উপেক্ষা করা সম্ভব হবে না। এ সময় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য এই অধ্যাদেশের উদ্যোগ নেওয়া হয়েছে। রিপোর্ট করছেন ইয়াসিন রানা। রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সরকারি অ্যাটর্নি সার্ভিস অধ্যাদেশের খসড়ার ওপর মতবিনিময় সভার আয়োজন করে আইন মন্ত্রণালয়। এ সময় সংশ্লিষ্টরা অধ্যাদেশের ওপর তাদের মতামত তুলে ধরেন।
শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আওয়ামী লীগ আমলে ভেঙে পড়া বিচার ব্যবস্থার উত্তরণের জন্য আইনি কাঠামো শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের দেশে তো 15.5 বছরে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। তখন যারা আইনের দায়িত্বে ছিলেন, ধারক ছিলেন বা প্রসিকিউশনে ছিলেন, তারা মানুষের অধিকার রক্ষা করার জন্য বা আইনের শাসন রক্ষা করার জন্য কাজ করেন। সততার সঙ্গে কাজ করতে যেন পারেন, সেই লক্ষ্যেই এটা করা হয়েছে। অ্যাটর্নি সার্ভিসের পাশাপাশি রাজনৈতিক সরকারের মাধ্যমেও অ্যাটর্নি নিয়োগের সুযোগ রাখা হবে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। আমাদের মতো দেশে চট করে আমি বলবো পলিটিক্যাল পার্টি, রুলিং পলিটিক্যাল পার্টির কন্ট্রাক্ট সম্পূর্ণ জিরো করে দিব আর রুলিং পলিটিক্যাল পার্টি এসে আইনটা গ্রহণ করবে, অবাস্তব। আমাদের যারা রাজনৈতিক সরকার আছে তারা তো অবাধ দুর্নীতি হোক এটা সবাই চায়, আমি বিশ্বাস করি না। তারা চায় যে কিছুটা কন্ট্রোল তাদের থাক, কিছুটা সেবা মানুষের পায়। সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে দুইটা পথ রেখেছি, একটা হচ্ছে ক্যারিয়ার প্রসিকিউশন সার্ভিসে আর হচ্ছে চুক্তি ভিত্তিক নিয়োগ রেখেছি। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে অধ্যাদেশ করার কারণে পরবর্তী সরকারের পক্ষে সংস্কারগুলো উপেক্ষা করা সম্ভব হবে না বলে মনে করেন আইন উপদেষ্টা। এত ত্যাগ, এত রক্তক্ষয়ের পর এবার যে আমাদের রাষ্ট্র মেরামতের সুযোগ এসছে, আমাদের যে একটু সুশাসন প্রতিষ্ঠা, মানবাধিকার প্রতিষ্ঠার যে সুযোগ এসেছে, এবার যদি আমরা সেই সুযোগটা মিস করি, আমার মনে হয় আগামী কয়েক দশকে আমরা এই সুযোগ পাবো না। নেক্সট সরকারের পক্ষে এত সহজে সংস্কার আকাঙ্ক্ষাকে উপেক্ষা করা সম্ভব হবে না, কারণ এত কষ্ট, এত ত্যাগ কখনোই বাংলাদেশের মানুষ কোন সংস্কারের জন্য বা রাষ্ট্র মেরামতের জন্য কখনো করে নাই। বিচার ব্যবস্থার উন্নয়নে অ্যাটর্নিদের সুযোগ সুবিধা ও তদারকি বৃদ্ধির পরামর্শ দেন বক্তারা। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। অন্তর্বর্তী সরকারের সব সংস্কার পরবর্তী নির্বাচিত সরকার বৈধতা দেবে কিনা তা নিয়ে আশঙ্কা করেছেন অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সতর্ক করেছেন এই সরকারের সেফ এক্সিট নিয়ে ভাবনার সময় এসেছে। রাজধানীর গুলশানে ডেমোক্রেসি ডায়াস আয়োজিত সেমিনারে এসব কথা বলেন তিনি। শুরু থেকেই মব ঠেকাতে সরকার ব্যর্থ হয়েছে মন্তব্য করে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, আর দেরি না করে অক্টোবরের মধ্যেই নির্বাচন দেওয়া উচিত। মিজান শাহজাহানের রিপোর্ট। গণতান্ত্রিক উত্তরণ, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ, সংখ্যানুপাতিক নির্বাচন, বাংলাদেশ ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে গবেষণাপত্র প্রকাশ করেছে ডেমোক্রেসি ডায়াস। এ সময় দুর্নীতির শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, রাষ্ট্র সংস্কারে হাত দেওয়ার আগে অন্তর্বর্তী সরকারের সক্ষমতা নিয়ে আরো ভাবা উচিত ছিল। প্রত্যেকটা তত্ত্বাবধায়ক সরকার তাদের প্রত্যেকের একটা নিষ্ক্রমণ পথ ছিল, এক্সিট পলিসি যেটাকে বলে। বর্তমান সরকার যে যাবেন, তারা যে কাজকর্মগুলো করেছেন, আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দিবে কিনা এই বিষয় কিন্তু এখনো সামনে রয়ে গেছে, বিশেষ করে সংস্কার এবং ইত্যাদির বিষয়ে। আমার পিসিমা একটা কথাও শিখিয়েছেন, যতখানি খেতে পারবে অতখানি কামড় দিও, যেটুকু চাবাতে পারবে না অত কিছু মুখে নিও না। এ সময় সাংবাদিক ও কলামিস্ট সোহরাব হাসান বলেন, তৃণমূলে বিএনপি, জামায়াত, এনসিপি চাঁদাবাজিতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি আরো খারাপ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার দাবি সাংবাদিক মাসুদ কামালের। যে দেশে আইনের শাসন থাকে সে দেশে মব ভায়োলেন্স থাকতে পারে না। অন্তর্বর্তী সরকার শুরু থেকে মব ভায়োলেন্সকে প্রশ্রয় দিয়েছে, অন্তত ঠেকানোর চেষ্টা করেনি, যাতে আজকে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমি তো মনে করি নির্বাচন হওয়া উচিত অক্টোবরে। সেটা নিয়ে বিএনপি আগে ডিসেম্বর বললো, ঠিক আছে ডিসেম্বরও চলে। বিএনপি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারিতে কেন গেল, এই জিনিসটা আমার বুঝে আসে না। রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা নির্বাচনের তারিখ নিয়ে আলাপ করলেও প্রেস উইং তা কেন চেপে গেল এ নিয়ে ক্ষোভ জানান ববি হাজ্জাজ। আর ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আরো আগে নির্বাচন দিয়ে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল। উনি তখন পরিষ্কার আমার দিকে তাকে আমাকে আমার প্রশ্নের উত্তরে বলেছিলেন যে কয়েকদিনের ভেতরে আমি অফিসিয়ালি সবার জন্য অ্যানাউন্স করব, আপনারা দুশ্চিন্তা করেন না। শফিক সাহেব, মজুমদার সাহেব, ফয়েজ সাহেব তিনজন একসাথে এক গলায় বলে উঠলেন 5ই আগস্টের মধ্যে, কিন্তু প্রেস আপনার রিলিজে এটা নিয়ে কোনো মেনশনই ছিল না। এবং তারপর গত 4-5 দিন ধরে আমি দেখছি যে সব জায়গায় সরকার থেকে বলা হচ্ছে যে এই ধরনের পরিষ্কার কোনো আলোচনা হয় নাই। সমাজ ছিলেন, তাদের মধ্যে প্রথমে একটা মানসিকতা দেখতে পেয়েছিলাম যে এই সরকারকে আরো বেশি বেশি দরকার, বিকজ পলিটিক্যাল গভর্নমেন্ট হ্যাজ ফেইলড টু লিভ আপ টু দ্য এক্সপেকটেশন। এখন মানে আনফরচুনেটলি ওনারা সেই সময় বুঝতে পারেন। অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মাহবুবুল্লাহর মতে, বাংলাদেশের প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয়। বর্তমানে আমি যে ইম্পাস অবস্থার, অচলাবস্থার কথা বলছি,
তার মধ্য থেকে বেরিয়ে আসতে গেলে নির্বাচন ছাড়া আর কোনো উপায় নেই। নির্বাচনের তারিখ ঘোষণা হলেই দেশ শান্ত হয়ে যাবে বলে অভিমত বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের। মব রুল আপনারা বলছেন, এই যে আইন শৃঙ্খলার অবনতি বলছেন, আমি প্রধান উপদেষ্টাকে স্পষ্ট ভাষায় বলেছিলাম আপনি আজকে নির্বাচনের তারিখ ঘোষণা দিন, দেখবেন যে আগামীকাল থেকে বাংলাদেশে এই নৈরাজ্য ক্রমশ অপসৃত হয়ে যাবে। সেমিনারে বক্তারা অভিযোগ করেন চট্টগ্রাম আর এনজিও প্রীতির কারণে অন্তর্বর্তী সরকার জনপ্রত্যাশা পূরণ করতে পারছে না। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। 2018 সালের নির্বাচনের রাতেই ব্যালট বাক্স ভরে রাখার আইডিয়া দিয়েছিলেন তৎকালীন পুলিশ মহাপরিদর্শক জাভেদ পাটোয়ারি। আর সরকারের পক্ষ থেকে দেয়া হয় মাঠ পর্যায়ের নির্দেশনা। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনের 5 পৃষ্ঠার জবানবন্দিতে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। গত 24 মার্চ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে জবানবন্দি দেন তিনি। চৌধুরী মামুন জানান, গুম, নির্যাতন, ক্রসফায়ারের হত্যা করার মতো সিরিয়াস নির্দেশনাগুলো আসতো প্রধানমন্ত্রীর দপ্তর থেকে, আর সরাসরি নির্দেশনা দিতেন প্রধানমন্ত্রীর সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী। জবানবন্দিতে তিনি আরও বলেন, কাউকে উঠিয়ে আনা, গুম করার মতো বিষয়গুলো সাবেক সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী সরাসরি গোয়েন্দা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন। এ ব্যাপারে পুলিশ প্রধান হওয়া সত্ত্বেও তাকে সবকিছু অবহিত করা হতো না। সম্প্রতি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন সাবেক এই পুলিশ প্রধান। সম্পূর্ণ তথ্য প্রকাশের শর্তে রাজসাক্ষীর আবেদন মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 39টি সংসদীয় আসনের সীমানা পরিবর্তন হচ্ছে। তার মধ্যে একটি আসন বাড়ছে গাজীপুরে, অন্যদিকে বাগেরহাটে কমছে একটি আসন। এই সংক্রান্ত বিশেষায়িত কারিগরি কমিটি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে সুপারিশ জমা দিয়েছে বলে জানান কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে কারিগরি কমিটি গঠন করে বর্তমান নির্বাচন কমিশন। ভোটার সংখ্যা, জনসংখ্যা এবং ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থান বিবেচনায় নিয়ে 300টি আসনের সীমানা যাচাই বাছাই করে কমিটি। একই সাথে ৭৯টি আসনের সীমানা পরিবর্তনে ৬ শতাধিক আবেদন পর্যালোচনা করে কমিশনের কাছে চূড়ান্ত রিপোর্ট উত্থাপন করা হয়। ৩০০ আসনের অ্যাভারেজ ভোটার সংখ্যা হলো ৪,২০,৫০০ সামথিং। সীমানা পুনর্নির্ধারণে 2022 সালের জনশুমারির তথ্য আমলে নেওয়া হয়। সবকিছু বিবেচনা নিয়ে ৩০০ আসনের মধ্যে ৩৯টি সীমানা পরিবর্তনের সুপারিশ করে কমিটি। এছাড়া ভোটার সংখ্যা বিবেচনায় গাজীপুরে একটি আসন বাড়ানো এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়। সবচেয়ে বেশি ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন ওনারা বাড়ানোর প্রস্তাব করেছেন এবং সর্বনিম্ন ভোটার যে জেলায়, সেই জেলায় একটি আসন কমানোর প্রস্তাব করেছে। ঢাকায় 6টি, চট্টগ্রামে 2টি, গাজীপুরে 5টি এবং নারায়ণগঞ্জে 3টি আসনের সীমানা রদবদল হচ্ছে। ছোট বড় রদবদল হচ্ছে পঞ্চগড় 1 ও 2, রংপুর 3, সিরাজগঞ্জ 1 ও 2, সাতক্ষীরা 3 ও 4, শরীয়তপুর 2 ও 3 আসনে। এছাড়া ব্রাহ্মণবাড়িয়ায় 2টি, বাগেরহাটে 2টি, কুমিল্লা ও নোয়াখালীর 4টি আসনে পরিবর্তনের সুপারিশ করেছে কারিগরি কমিটি। আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব এবং আপত্তিগুলোর ভিত্তিতে আমরা আসন ভিত্তিক শুনানি নিব। শুনানি গ্রহণের পর যদি চেঞ্জ বা সংযোজন বিয়োজনের প্রয়োজন মনে করে কমিশন, তখন চূড়ান্ত একটা গেজেট নোটিফিকেশন করে আমাদের 300 আসন ফাইনাল করা। এর আগে 2008 সালে সেনা সমর্থিত সরকারের সময় বড় পরিসরে সংসদীয় আসনের সীমানা পরিবর্তন করে এটিএম শামসুল হুদা কমিশন, যা নিয়ে রয়েছে রাজনৈতিক বিতর্ক। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। 5 আগস্টকে ঘিরে নাশকতার কোনো শঙ্কা নেই বলে জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাড়তি ব্যবস্থার অংশ হিসেবে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। উপদেষ্টা বলেন, রংপুরের গঙ্গাচড়ায় হিন্দুদের বাড়ি ঘর ভাঙচুরের ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। ধর্ম অবমাননার কারণে অনেক স্থানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হচ্ছে বলে মনে করছেন ধর্ম উপদেষ্টা। সচিবালয়ে এসব কথা বলেন তারা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শেখ হাসিনার পতনের বছর পূর্তিতে 5 আগস্ট নাশকতা চালাতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা,
এমন গুঞ্জনে 8 আগস্ট পর্যন্ত সারা দেশে বিশেষ সতর্কতা জারি করেছে পুলিশ। এতে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। বাড়ানো হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহল। তবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন, নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। না, 5 আগস্ট ধরে কোনো ধরনের কোনো নিরাপত্তার কোনো সমস্যা নেই। সবকিছু আল্লাহ দিলে ভালোভাবে হবে। বিভিন্ন সময়ে বিভিন্ন প্রয়োজনে বিভিন্নটা করা হয়। যেমন ধরেন এখন আপনারা এই ইনফরমেশন জন্য আমরা তাড়াতাড়ি ধরছেন, ওটুকু ওখানে দরকার হয়েছে দেখে ধরছে। ফেসবুকে ধর্ম অবমাননাকে কেন্দ্র করে রংপুরের গঙ্গাচড়ার আলদাদপুর বালাপাড়া গ্রামের হিন্দুদের অন্তত 15টি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই ঘটনায় 5 জনকে গ্রেফতারের পর কারাগারে পাঠিয়েছে আদালত। বিষয়টি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। গঙ্গাচড়ার বিষয়ে আপনারা জানেন, যারা এটা দোষী তাদের আমরা সবাই আইনের আওতায় নিয়ে আসবো। ধর্ম নিয়ে কটাক্ষ, বক্রোক্তি, ব্যঙ্গোক্তি, এটা আমাদের দেশে বহুকাল যাবৎ ফ্যাশনে পরিণত হয়েছে। এটাকে আমরা নিরুৎসাহিত করি। এর প্রতিক্রিয়া হিসেবে সনাতন ধর্মের সদস্যদের উপর যে হামলা, এটা তো আইন হাতে নেওয়ার মতোই। আমরা এটা চাচ্ছি না। এদিকে আগামী বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে তাবলিগ জামায়াতের মাওলানা জুবায়ের ও মাওলানা সাদপন্থীদের এক টেবিলে নিয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টা। কিছু সমস্যা তো দুই গ্রুপের ভিতরে আছে, এগুলোকে সহনীয় পর্যায়ে আনার জন্য আমরা কথা বলেছি। গত বছর একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এরকম পরিস্থিতি যাতে আগামী দিনে না হয়, পুনরাবৃত্তি না ঘটে, এ ব্যাপারে আমরা উভয় পক্ষের সহযোগিতা চেয়েছি। তিনি জানান, দুপক্ষের সাথে আলোচনা চালিয়ে নিতে গঠন করা হয়েছে 7 সদস্যের কমিটি। কাকরাইল মসজিদ, টঙ্গী মাঠ, এটা নিয়ে তো মূল বিরোধ। এগুলো ওই কমিটির সাথে ওনারা বসে আলাপ করবেন। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। উভয় গ্রুপকে আমরা এক করেছি আজকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের হার্টে ব্লক ধরা পড়েছে। জরুরি বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন চিকিৎসক। গত 29 জুলাই জামায়াতে জাতীয় সমাবেশে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করানো হলে তার হার্টে 3টি ব্লক ধরা পড়ে। এ সময় চিকিৎসকেরা বাইপাস সার্জারি করানোর পরামর্শ দেন। তবে বাইপাস সার্জারি নাকি রিং পরানো হবে সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানা গেছে। 3 আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির ইস্তেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। এর মধ্যে জুলাই সনদের বাস্তবায়ন চায় এনসিপি। বুধবার রাতে রাজধানীর বাংলা মোটরে এনসিপি কার্যালয়ের সামনে এসব কথা বলেন তিনি। বলেন, জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এনসিপির যে উত্থান হলো তা আগামী দিনের রাজনীতিতে কাজে লাগাবে দলটি। এছাড়া জনগণকে সাথে নিয়ে আরও এগিয়ে যাওয়ার আশা প্রকাশ করেন নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রা শেষে মধ্যরাতে ঢাকায় ফিরলে দলটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতাকর্মীরা তাদের ফুলের শুভেচ্ছা দিয়ে অভ্যর্থনা জানান। 3রা আগস্ট শহীদ মিনারের সমাবেশের মাধ্যমে এই পদযাত্রার আনুষ্ঠানিক সমাপ্তি ঘটবে। এর মধ্যে আমরা জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়ন দেখতে চাই এবং 3রা আগস্ট আমরা জাতীয় নাগরিক পার্টির ইস্তেহার ঘোষণা করব। গোপালগঞ্জে সশস্ত্র হামলা এবং মাইলস্টোনের ট্র্যাজেডির কারণে কয়েকটি জেলায় আমরা পথসভা করতে পারি নাই। আমরা 5ই আগস্ট পরবর্তী সময় সেই সকল জেলায় আমরা জেলা সমাবেশ করব। ইনশাল্লাহ 64টি জেলায় আমাদের পদার্পণ হবে এবং জনগণের কাছে যাওয়ার এই কর্মসূচি আপনাদের অব্যাহত থাকবে। এর আগে বুধবার দুপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নরসিংদীতে পথসভায় দেয়া বক্তৃতায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জুলাই পদযাত্রায় হামলা ও বাধা সৃষ্টি করে এনসিপিকে থামানো যাবে না। এ সময় নতুন বাংলাদেশ গড়তে 24-এর আন্দোলনে অংশ নেয়া বিএনপি, জামায়াত সহ অন্যান্য দলগুলোকে ক্ষোভ ভুলে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নাহিদ। খায়রুল ইসলামের রিপোর্ট। দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে নরসিংদীতে পথসভা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এ সময় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন সমাবেশেও। এনসিপির শীর্ষ নেতারা বলেন, এখন ব্যবসায়ীরা চাঁদাবাজদের ভয়ে আতঙ্কে থাকে। এনসিপি ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা চায় না।
দেশের ব্যবসায়ীদের সহযোগিতা করে নতুন কর্মসংস্থান সৃষ্টি করতে চায়। সারা দেশে জুলাই পদযাত্রায় হামলা ও বাধা সৃষ্টি করে এনসিপিকে থামানো যাবে না উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, আগামী নির্বাচনে দেশের জনগণের সমর্থনে এনসিপি জয়লাভ করবে। রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ করতে দেওয়া হয়নি, আমাদের ঘোষণাপত্র দেওয়া হয় নাই, আমরা কিছুই বলি নাই, আমরা কোনো দাবি থেকে ছেড়ে আসি নাই। এর আগে নরসিংদী ক্লাবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে নিহত শহীদ পরিবারের সাথে দেখা করেন এনসিপির নেতারা। বিকেলে ঢাকা সিলেট সড়কের জেলখানা মোড় থেকে হাজার হাজার ছাত্র জনতা নিয়ে পদযাত্রা করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে নরসিংদী পৌরসভা প্রাঙ্গণে স্থায়ী মঞ্চে গিয়ে মিলিত হয়। খায়রুল ইসলাম, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত থেকে আমদানি করা পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ তিনি ঘোষণা দেন, আগামী 1 আগস্ট থেকে ভারতের পণ্যে নতুন এই শুল্ক নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প একথা জানান। এতে ট্রাম্প আরও জানান, ভারত যদিও আমেরিকার বন্ধু, তবে গত বছরগুলোতে তাদের সাথে তুলনামূলক যুক্তরাষ্ট্র কম ব্যবসা করেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনা চালিয়ে যাওয়া ভারতের বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এবার খেলার খবর। এখনো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটের জন্য তামিম ইকবাল এখনো প্রস্তুত নন বলে জানিয়েছেন তার ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসন্ন আসর নিয়ে কার্যক্রম শুরু করেছে বিসিবি। এর প্রেক্ষিতে গত 2 আসরের চ্যাম্পিয়ন দলের সদস্য তামিম ইকবালের খেলা নিয়ে জল্পনা কল্পনা শুরু হয়। তবে ডালিম জানান, বিপিএল বা সেমিফাইনাল, ফাইনালের মতো উত্তেজনাকর ম্যাচে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা নেই জাতীয় দলের সাবেক এই অধিনায়কের। বিপিএলে টানা 2 মৌসুমে শিরোপা জিতে আলোচনায় আসা তামিম ডিপিএল এর সময় বিকেএসপিতে হৃদরোগে আক্রান্ত হন। এরপর থেকে ক্রিকেটের বাইরে আছেন তিনি। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সরকারের যে কোনো ভুল সিদ্ধান্তে ফ্যাসিবাদী অপশক্তি মাথাচাড়া দেবে আশঙ্কা তারেক রহমানের। ক্ষমতাসীনদের বিরুদ্ধে অপকৌশলের আশ্রয় নেওয়ার অভিযোগ। আজ পূর্ণাঙ্গ জুলাই সনদ পাবে সব রাজনৈতিক দল, জানালেন আলী রিয়াজ। স্বাক্ষরের আশ্বাস বিএনপির, বাস্তবায়নে আইনগত ভিত্তি চায় জামায়াত এনসিপি। রাষ্ট্র সংস্কারের সুযোগ এবার ব্যর্থ হলে আর সম্ভব হবে না, মন্তব্য আসিফ নজরুলের। এই সরকারের সব উদ্যোগে নির্বাচিত সরকারের বৈধতা দেয়া নিয়ে সংশয় দেবপ্রিয়র। বুম ক্রসফায়ারের নির্দেশনা আসত প্রধানমন্ত্রীর দপ্তর থেকে। সাবেক আইজিপি চৌধুরী মামুনের জবানবন্দি, রাতে ব্যালট বাক্স ভরার আইডিয়া ছিল তৎকালীন পুলিশ প্রধান জাভেদ পাটোয়ারির। এবং জাতীয় নির্বাচনকে সামনে রেখে 39 আসনের সীমানা পুনর্নির্ধারণের সিদ্ধান্ত ইসির। জনসংখ্যার বিচারে গাজীপুরে একটি সংসদীয় আসন বাড়ছে, কমবে বাগেরহাটে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।